আবারও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র। জামায়াতের বিরুদ্ধে বলা কি মুদ্রাদোষ হয়ে গেছে? আসলে জামায়াতের নেতৃত্বে অনবক্স পলিসি কায়েম হওয়ায় কিছু মানুষের মাথা খারাপ হয়ে গেছে। কারণ অনবক্স পলিসি এস্টাবলিশড হইলে তারা আর তাদের ধান্দাবাজিতে সফল হতে পারবে না বিধায় জামায়াতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। শরীফ ওসমান হাদির শুটার, এই শুটারের অ্যাকাউন্টে এবং তাদের রিলেটেড অ্যাকাউন্টে 127 কোটি টাকা। এই 127 কোটি টাকা নিয়েই তো এখন প্রশ্ন তোলা দরকার ছিল। এবং ডেইলি স্টার ও প্রথম আলোতে যে এই লোকেরা অর্থাৎ ফয়সালদের সাথে জড়িত এরা হামলা করে নাই, তার কি কোনো প্রমাণ আছে? অতএব এই যে নুরুল কবিরেরা, এদের থেকে জাতিকে সাবধান রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক, আবারও জামায়াত ইসলামী নিয়ে ষড়যন্ত্র শুরু হলো। জামায়াতের বিরুদ্ধে বলা কি মুদ্রাদোষে পরিণত হয়েছে? চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা করেছে বিক্ষোভকারীরা, অথচ সেই হামলার দায় সরাসরি নাম ধরে টিভি টকশোতে চাপিয়ে দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর উপরে। এবং তা হাবাগোবা কোনো লোকে করেনি বা অথর্ব বেনামি কোনো লোকে করেনি, তা করেছে নুরুল কবিরেরা। আশ্চর্যের ব্যাপার। চলুন আমরা স্ক্রিনে যাই এবং বিষয়টা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির একটি বেসরকারি টেলিভিশন টকশোতে জামায়াতের বিরুদ্ধে এরকম নির্লজ্জ মিথ্যাচার করে বক্তব্য দিয়ে জাতিকে হতভম্ব করে দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কালবেলা পত্রিকা খবর করেছে সাংবাদিক নুরুল কবিরের বক্তব্য অসত্য বলেছে জামায়াত। আমরা যদি স্ক্রিনে যাই তাহলে আমরা দেখব যে জামায়াত ইসলামী অফিসিয়ালি এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং সেখানে জামায়াত ইসলামীর পক্ষ থেকে লেখা হয়েছে যে প্রবীণ সাংবাদিক জনাব নুরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান, বাংলাদেশ জামায়াত ইসলামী। বন্ধুরা, এখানে জামায়াত ইসলামীর পক্ষ থেকে লম্বা প্রতিবেদন রয়েছে এবং পত্রিকাতেও অনেক লম্বা খবর রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা শুধুমাত্র সংক্ষেপে এতটুকু বলতে চাই যে আসলে প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা করার যে বিষয়টা, এটা সারা দুনিয়া জানে যে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতারা হামলা করেছে, যেটার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। অথচ নিউ এজ পত্রিকার মতো একটা পত্রিকার সম্পাদক তিনি এইভাবে করে মিথ্যাচার করলেন। তার মানে জামায়াত ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে, আগেও যেভাবে করা হয়েছিল। যে কারণে আমরা সকল ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকব এবং চোখ কান খোলা রাখবো। অর্থাৎ জামায়াত ইসলামী তো আছেই, এর সাথে যে 8 দল রয়েছে অর্থাৎ বাকি 7 দল, সকলেরই চোখ কান খোলা রেখে আগাতে হবে। কারণ অনবক্স পলিসিটা নট অনলি জামায়াতের, শুধুমাত্র জামায়াতের না, এটা 8 দলের সবার। তার মানে 8 দলকে জিতিয়ে আনার জন্য আমাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখতে হবে, দেখুন 8 দলের প্রধান হলো জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামীকে যদি কোনোভাবে ষড়যন্ত্র করে ঠেকানো যায় তাহলে কিন্তু 8 দলকেই ঠেকিয়ে দেওয়া সহজ হয়। তার মানে 8 দলকে ঠেকানো মানে দেশকে ঠেকানো, 8 দলকে ঠেকানো মানে চান্দাবাজ, ধান্দাবাজ, লুটপাটকারী, অনিয়ম, অর্থাৎ আগের ফেসিস্টের মতো আবার নতুন করে ফেসিস্ট গেড়ে বসা, এই সব কিন্তু ইজি হয়ে যায় যদি 8 দলের অনবক্স পলিসিকে ঠেকানো যায়। অতএব জামায়াতকে ঠেকানো মানে 8 দলকে ঠেকানো, জামায়াতকে ঠেকানো মানে অনবক্স পলিসিকে ঠেকানো, জামায়াতকে ঠেকানো মানে এক কথায় বলা যায় বাংলাদেশের অগ্রতি, উন্নয়ন, বাংলাদেশের যত ভালো কর্ম ভবিষ্যতে হতে যাচ্ছে এই সবটাই ঠেকাইয়ে দেওয়ার চেষ্টা করা জামায়াতকে ঠেকানোর মাধ্যমে। অতএব জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা চারটিখানি কোনো ব্যাপার নয়, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। দেখুন, নিউ এজ পত্রিকার এত বড় একজন সম্পাদক, যিনি আলোচিত একজন ব্যক্তি বা পরিচিত একজন ব্যক্তি, তিনি কিভাবে করে এইটা করেন? তিনি কি ভুলে করেছেন? কোনোভাবেই না, এটা ষড়যন্ত্র করেই করা হয়েছে যাতে এইটা নিয়ে আলাপ আলোচনা করে অন্যান্য বিশেষ বিশেষ বিষয়গুলিকে আপনি দূরে ফেলায় দেন, জামাতকে একটু ঠেকানোর চেষ্টা করেন, একটু বিব্রত করার চেষ্টা করেন। কিন্তু তারা জানেই না যে জামায়াত ইসলামী অফিসিয়ালি এটার বক্তব্য দিয়েছে। মাঠ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা যারা আছি সবাই বলছি, মাঠে বক্তারা ওয়াজে বলছেন, লেখকরা লেখনীতে বলছেন, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা তাদের মতো করে বলবেন। তার মানে এটার ব্যাপারে জামায়াত খুব একটা ভ্রুক্ষেপও দিবে না এবং জামায়াতের কর্মের কোনো রকমের ক্ষতিও হবে না, বরং আমজনতা আরও বেশি জামায়াতের প্রতি ঝুঁকবে এবং এই ষড়যন্ত্রের বিষয়ে মানুষের সামনে খুলে খুলে তুলে ধরতে পারলে মানুষ দেখবে যে হ্যাঁ, হামলা করলো বিক্ষোভকারীরা এবং সেটা সঙ্গত কারণেই, অর্থাৎ বাংলাদেশের আইকন শরীফ ওসমান হাদির ইন্তেকালের পরে মানুষ বিক্ষুব্ধ হয়েছে এবং পুলিশ সেখানে বিবৃতি দিয়ে বলেছে যে আসলে বিক্ষোভকারীদেরকে নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে সম্ভব ছিল না। এটা তো আউট অফ কন্ট্রোলের ব্যাপার, এটা তো চারটেখানি কোনো ব্যাপার না। যারা এখন প্রশ্ন তুলছে তারা কেন যায় না? তারা পারলে গিয়ে বাধা দিত, কই দেয় নাই তো তারা বাধা। তারা এখন প্রশ্ন তুলতেছে আইনকে, প্রশ্ন তুলতেছে এরে, প্রশ্ন তুলতেছে ওরে, আর দোষ চাপায় দিতেছে জামাতের উপরে। আশ্চর্য এক ব্যাপার, জামাতের কে ছিল ওখানে? ছাত্র শিবিরের কেউ ছিল? জামাতের কোনো নেতাকর্মী ছিল? জামাতের কোনো আলেম ছিল?
আশ্চর্য এক ব্যাপার। এজন্য ভাই জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র। এজন্য আপনার আমাদের সকলকে খুব চোখ কান না থাকতে হবে, খুব চোখ কান খোলা রাখতে হবে। বিশেষ করে ওয়ান বক্স পলিসির সাথে যারা আছে সবাই মিলে, এটা শুধু জামাত না, জামাত সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস যারাই আছেন, যে কেউর বিরুদ্ধে ষড়যন্ত্র হইলে আমরা জবাব দিব সবাই মিলে। তবে জামায়াতের বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র কেন হবে? জামায়াত তো 8 দলের নেতৃত্ব দিচ্ছে, ওয়ান বক্স পলিসির নেতৃত্ব দিচ্ছে, বা জামায়াত সবার চেয়ে বড়। জামায়াতকে যদি বিতর্কিত করা যায় তাহলে 8 দল বা ওয়ান বক্স পলিসিতে অটোমেটিক্যালি বিতর্কিত হয়ে যায়। এই জন্য এরা এই ষড়যন্ত্রে নেমেছে। বন্ধুরা, এখানে একটা ব্যাপার ভাবার, দেখেন এই যে শরীফ ওসমান হাদির শুটার যে তাকে আক্রমণ করলো, এই শুটারের অ্যাকাউন্টে এবং তাদের রিলেটেড অ্যাকাউন্টে 127 কোটি টাকা। এই 127 কোটি টাকা নিয়েই তো এখন প্রশ্ন তোলা দরকার ছিল, অ্যাকাউন্টের তদন্ত করা দরকার ছিল, কিভাবে টাকা আসলো, কাদেরকে উদ্দেশ্য করে আসলো। 127 কোটি টাকা দিয়ে তো আরও অনেক অপকর্ম করা যেতে পারে বা হতে পারে, তাহলে সেগুলো থেকে দেশ বাঁচাইতে হবে না? এবং ডেইলি স্টার ও প্রথম আলোতে যে এই লোকেরা, অর্থাৎ এই ধরনের লোকদের সাথে, ফয়সালদের সাথে জড়িত, এরা হামলা করে নাই, তার কি কোনো প্রমাণ আছে? এখানে আমজনতার সাথে তো উদ্দেশ্য প্রণোদিতকারী বা যারা রব তোলে, আওয়াজ তোলে আন্দোলনের, যে এই চলো এইটা করি, এরপরে একটা আওয়াজ তুলে দেয়, এইরকম দুষ্কৃতকারী থাকতে পারে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? অতএব এই যে নুরুল কবিরেরা, এদের থেকে জাতিকে সাবধান রাখতে হবে। এদের উদ্দেশ্য প্রণোদিত কাজগুলোকে ধরায় দিতে হবে জাতির সামনে, যাতে করে এরা আর এভাবে করে অন্যের মাথায় লবণ রাইখা বড়ই খাইতে না পারে, অন্যের মাথায় কাঁঠাল ভাইয়া খাইতে না পারে। এই বিষয়গুলো তুলে ধরতে হবে খুলে খুলে, কারণ এখন দেশ গড়ার সময়। এখন মিথ্যার উপরে বসবাস করে দেশকে আবার ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার কোনো মানে হয় না। এজন্য জামায়াত ইসলামী সহ ওয়ান বক্স পলিসিতে যে 8 দল রয়েছেন এবং আমজনতারা যারা রয়েছেন, সকলের কাছে আমাদের আবেদন থাকবে, কোনো অবস্থাতেই আমরা কোনো অপরাধের সাপোর্ট যেমন করব না, ঠিক এইভাবে করে ওয়ান বক্স পলিসিতে আঘাত আসতে পারে বা ওয়ান বক্স পলিসি ক্ষতিগ্রস্ত হইতে পারে, এইভাবে কোনো ষড়যন্ত্রকেও আমরা পাত্তা দিব না। এবং প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমরা লাইন বাই লাইন, সাইড বাই সাইড, অক্ষরে অক্ষরে ধরে ধরে জাতির সামনে দেখায় দিব যে কেন এরা এটা করছে। আজকে আপনি নুরুল কবিরকে জিজ্ঞেস করেন, সে কোনো প্রমাণ দিতে পারবে না যে জামায়াতের কোনো নেতাকর্মী সেখানে ছিল না, তো সে দিতে পারবে না। অথচ সে টিভি টক শোতে গিয়ে এইভাবে মিথ্যাচার করে, এর কি কোনো মানে হয়? বন্ধুরা, এক্ষেত্রে এই বিষয়টা একদম ভেরি ক্লিয়ার যে জামায়াতের বিরুদ্ধে বলা কিছু মানুষের মুদ্রাদোষ হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। যা মন চায় তা জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করা যায়, জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার করা যায়, জামায়াতের বিরুদ্ধে যা মন চায় তা বলা যায়, এই এক অবস্থা। কারণ জামায়াত তো ওইভাবে জবাব দেয় না, শুধুমাত্র অফিসিয়ালি প্রতিবাদ করে, বাস এতটুকুই। তো এইটা তারা ডাল ভাতের মতো বানায় নিচ্ছে, জামায়াতের বিরুদ্ধে বলা এটা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। এই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে, যাতে করে এইরকম করে আর তারা পার না পায় এবং যাতে অনবক্স পলিসিতে কোনোভাবেই কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।